কিভাবে দেখছেন? দেখো, তুমি একেবারে শুরু যেটা করলে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন ক্ষমতায় আসেন, আমরা তার দোষর ছিলাম, অস্বীকার করে লাভ নেই। এবং বাস্তব ক্ষেত্রে যে চরিত্র সেই মুহূর্তে একটা নেগেটিভ শিল্প শুধু না, শিক্ষা বলো বা সামাজিক প্রক্রিয়া বলো, তার বিরুদ্ধাচরণ করাটা স্বাভাবিক মানুষের একটা আঙ্গাঙ্গিক জীবন হয়ে গেছিল, যদি ওই মুহূর্তটাকে কেউ স্মরণ করতে পারে। অ্যাট দি সেম টাইম আমি এটাও তোমাকে পাশাপাশি বলি, মাত্র একটি বাজেট আমরা ওনার সঙ্গী ছিলাম, একটি বাজেটে, এবং তার পরবর্তী সময় বিভিন্ন দুর্নীতির ইঙ্গিত করে আমরা বেরিয়ে এসেছিলাম। সকলেই জানেন, উনি বলেননি বেরিয়ে যেতে, আমরা বেরিয়ে এসেছিলাম। আর 2016 উনি আমাদের জিতে আসা ক্যান্ডিডেটগুলোকে নিয়ে গেছিলেন, ট্রেস পাস করেছিলেন। আমি ওই চরিত্রের মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি তোমাকে প্রথমেই বলি, সেটা হচ্ছে যে যখন কোনো সরকার, ইন কেস অফ কেন্দ্র বা রাজ্য স্পেশালি এইরকম একটা টামালশিয়াস একটা উত্তাল অবস্থাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভোটের আগে তাদের স্ট্যাটিস্টিক্স পেশ করবে, সেখানে একটা নিগূঢ় উদ্দেশ্য থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল লাই যাকে বলি সেটা থাকবে, থাকতেই হবে। তোমাকে প্রথমত যে প্রসঙ্গটা আমি বলি, তুমি দেখেছো, আমি একটু কম্পেয়ার করবো কারণ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। কেন্দ্রীয় সরকার গতকাল তার ইকোনমিক প্রোগ্রেস 8.2% রাখার পর IMF, আমি বিশেষ আলোচনায় যাচ্ছি না, বলেছেন ইন্ডিয়া ইজ ইন থার্ড গ্রেড, ইনফ্যাক্ট সি গ্রেড, যেখানে ইকোনমিক অবস্থা সার্বিকভাবে বন্টন ব্যবস্থাতে ঠিক সেরকমভাবে ইকোনমি ইজ আ ফিল ইন্ডেক্স ফ্যাক্টর। তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার পাশের বাড়ির কতজনকে বেকার দিচ্ছ, তোমার বাড়ির কতজনকে বেকার, তোমার পাড়ায় কতজন বেকার কর্মসংস্থানের জন্য হাহাকার করছে, ওই স্ট্যাটিস্টিক্সটা তুমি যদি নিয়ে আসো, তাহলে তুমি দেখবে যে প্রত্যেকেই বেঁচে আছে। ইফ ইউ আর গোয়িং টু চেক দিস ওয়ে, এরা তো বেঁচে আছে। এই বেঁচে থাকাটার অর্থনৈতিক উন্নয়নটাই দুটো এক নয়। আমি তোমাকে বিশেষভাবে এটা বলি, আমরা গিগ ইকোনমির সাথে পরিচিত হচ্ছি নতুনভাবে, যেগুলোকে আনঅর্গানাইজড ইকোনমি বলে, এবং সেক্ষেত্রে আমাদের বলা হয়েছিল ট্রেনিং দেওয়া হবে, তারা পার্সোনাল ইমপ্রুভমেন্ট করে স্কিল লেভেলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অনেকেই ট্রেনিং নিচ্ছে, মানে আমি এই ধরনের ইকোনমিক ফোরামের সাথে যুক্ত বলে বলছি, অনেকেই ট্রেনিং নিচ্ছেন, কিন্তু সেই ট্রেনিংয়ের পরবর্তী সময় তাদের কর্মসংস্থান দিচ্ছে অন্য রাজ্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে যাচ্ছে একটা বড় এক্সোডাস এখানে ট্রেনিং নেওয়ার পরে, মানে আমি তোমাকে বলছি এমএসএমইর কাজও যদি করে তাহলেও কেন বাইরে যাচ্ছে। কিন্তু এমএসএমইতে স্ট্যাটিস্টিক্স বলছে পশ্চিমবাংলা প্রথম, কিন্তু জনসংখ্যার ভিত্তিটা তুমি দেখো, এই যেখানে 10 কোটির ওপর জনসংখ্যা, তুমি পার্সেন্টাইল অঙ্কে এমনি এগিয়ে থাকবে, কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে। তাহলে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যে আবাস যোজনার প্রসঙ্গ তুমি যেটা তুলেছো, সামাজিক প্রক্রিয়া, লক্ষ্মীর ভাণ্ডার সামাজিক প্রক্রিয়া, তুমি সড়ক যোজনা বা গ্রামীণ সড়ক যোজনা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা প্রজেক্টের বিরুদ্ধে, আমার মুখ্যমন্ত্রীকে বলার উদ্দেশ্য একটাই, যে কেন এত দুর্নীতির প্রশ্ন উঠবে। অ্যাট দি সেম টাইম আমি কেন্দ্রীয় সরকারকেও বলবো, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অবশ্যই প্রাপ্য, সবাই নিয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া কিভাবে ক্যাগ রিপোর্টে পাস করে দেওয়া হয়, বা যে রিপোর্টগুলো প্রায় 56টা দল এই রাজ্যে ভ্রমণ করেছে, তারা কোথায় গেলেন, তাদের রিপোর্ট কোথায় গেল? বা আমি বলছি এবার এনশিওরের প্রশ্নটা আমি তোমাকে একটু অন্য ব্যাখ্যায় যাই। একদম নিচ থেকে একটা উঁচু বিল্ডিংকে তুমি কিভাবে দেখছো, আর উপর থেকে নিচটাকে কিভাবে দেখছো, এইটা হচ্ছে পুরো তোমার পার্সপেক্টিভ। তোমাকে একটা কথা বলো, আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, সব উন্নয়ন হয়েছে, উন্নয়নের মাপকাঠি অনেক উঁচুতে। আমি কেন্দ্রীয় সরকারের আলাদা আলোচনা হলে আরও হয়তো প্রসঙ্গ তুলতাম, তুমি যেহেতু রাজ্য সরকারের প্রসঙ্গ তুললে, আমি একটা কথা বলি, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লং ডেট কত, অর্থাৎ কত টাকার উধারি এই মুহূর্তে পশ্চিমবাংলায় চলছে। আমরা সকলেই জানি 1,98,00,000 কোটি টাকার যে দেনা, তাকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু। আর আজকে এসে দাঁড়িয়েছে ঠিক এই মুহূর্তে অ্যাবাউট ক্যালকুলেশন 7,56,00,000, এবং ওটা 8 কোটিতে ছাপিয়ে যাবে সম্ভবত আগামী 2 বছরে। 40% ইমপ্রুভমেন্ট, 40% উন্নয়নের উধারিটা বাড়ে না কবে? আমার প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক প্যারিটিকে বাদ দিয়ে ইকোনমিক প্যারিটিতে আনো। তুমি 40% তুমি উধারিকে যদি বাদ দিয়ে দাও ক্যালকুলেশনে, তাহলে তোমার ইকোনমিক ডেপথ কত নিচে নেমে গেলে 7,56,000 কোটি টাকা। তাহলে আমি একটা কথা, আমি জানি উত্তেজিত হয়েও না, ও কেউ উত্তেজিত হতে বারণ করেছে। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গটাতে আনি, সেটা হচ্ছে যে
একেবারে পরিষ্কার তুমি যে প্রসঙ্গটা তুললে দ্যাট ইজ ভেরি স্পেসিফিক। 40% যদি ইমপ্রুভমেন্ট হয়, দারিদ্র সীমার নিচে থেকে উঠে আসা মানুষের 40% প্যারিটি ডেভেলপমেন্ট কাকে বলে, এমপ্লয়মেন্ট হয়েছে, টাকা জেনারেট হয়েছে এবং তারা দরিদ্র সীমার উপরে উঠেছে। যদি তাই হয়ে থাকে তাহলে কতজন স্বাভাবিক জীবনে তুমি দেখছো যে তারা এর বাইরে বেরিয়ে আসছে। তুমি সঙ্গত প্রশ্ন তুলেছো যে কেন বেরিয়ে আসছে না, সংখ্যাটা কেন এক রয়ে যাচ্ছে। আরেকটি কথা তুমি এটা দেখলে বুঝতে পারবে, আমার দেশের জনগণনা হয়নি গত 16 বছরে, আমি জানি না এক্সাক্ট ফিগারটা কত, কিন্তু আমি ধরে নিচ্ছি 146 কোটি বা 45-46 কোটি ধরে নিচ্ছি। 80 কোটি মানুষকে সারা ভারতবর্ষে বিপিএল এর খাদ্য সরবরাহ করতে হয় এবং সেটা ইকুয়ালি করতে হয়েছে পোস্ট প্যান্ডামিক, মানে প্যান্ডামিকের সময় যেটা করেছিল বাধ্যতা, তার পরবর্তী সময় এখনো কন্টিনিউ করা হচ্ছে। আমাকে তাহলে ধরে নিতে হবে যে বিপিএল এর মাত্রাটা উন্নত হয় না। একেবারে পরিষ্কার একটা কথা, এখানে বিশেষ কিছু বলার নেই। মেরুকরণ এ রাজ্যে হয় না, এ রাজ্যে কখনো ধর্মের নামে কার্ড খেলা হয় না। এ রাজ্যে সকলে তার নিজের ভোটাধিকার নিজের মন্ত্রে পালন করেন এবং সেই ভোটাধিকারের সংখ্যায় যে তত্ত্ব এসছে, আমি তোমাকে বলি, এরপরে কংগ্রেস আর সিপিএম 0 হয়ে যায়, মেরুকরণের তাস খেলা হয় না। এখন আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে মতুয়াদের ঘিরেই যদি আজকের রাজনীতির প্রসঙ্গ আসে, তাহলে মতুয়াদের একজন নেতা যিনি এমপি এবং মন্ত্রী, তিনি সোকল্ড সিএএ সেই পেপারে সই করছেন নাকি ইন্সপায়ার করবার জন্য, তাহলে প্রথম অর্থই হচ্ছে উনি আদপে নাগরিক কিনা, এই প্রশ্নটা নিজেই তুলছেন। দ্বিতীয় প্রসঙ্গে আমি আসি, সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে পকেট রায়ট যেগুলো হয় না, রায়ট বলবো না এক্স্যাক্টলি, ওই সেন্সেশন আমি কিন্তু দেখে নেব, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে একটি সম্প্রদায়ের ভোটটাকে ভাগ করে নেওয়া হয়। কংগ্রেস যে কথাটা বলে সেটা হচ্ছে জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলোকে অচল করে দিয়েছে এরা দাঁড়িয়ে শুনছে আর আমি এখানে বলছে আর আমি এখানে দাঁড়িয়ে শুনছি।